হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো সবাই? তো আমরা এই যে ফার্স্ট সিরিজ, আমরা যে সেম টু সেম সিরিজটা শুরু করেছি, তো এই যে ফার্স্ট সিরিজের কিন্তু আমরা একদম শেষ পর্বে পৌঁছে গেছি, অর্থাৎ আমরা 10 নম্বর সেটে পৌঁছে গেছি। আশা করি এর আগের সেটগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আবার কি করো না, তোমরা এই সেটগুলো আবার তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। ওকে, ভালো করে প্র্যাকটিস করো। এবং উপায় বলবো যে তোমরা পিডিএফটা তোমরা লিঙ্কে গিয়ে পিডিএফটা যদি তোমরা নাও, তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে এটা। ওকে, এবং এটা পরের জন্যও লাগবে। এবং কি করবে, যখন তোমরা ভিডিওগুলো দেখবে, যখন এই এক্সপ্লেনেশনগুলো হবে, তখন তোমরা পিডিএফের সাথে এই নোটসগুলো যখন এক্সপ্লেনেশন হবে, তখন তোমরা পিডিএফটা মিলিয়ে দেখতে পারবে। সেটা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধে হবে। ওকে, তো চলো আমরা শেষ যে সেটটা 10 নম্বর সেট, তার কোশ্চেনগুলো এবার আমরা আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন আছে, দেখাও যে অনুদৈর্ঘ্যভাবে প্রসারিত একটি দণ্ডের প্রতি একক আয়তনে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এবং এটা এভাবেও আসতে পারে। এই কোশ্চেনটা দেখো, বিকৃতির দরুন শক্তি ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। ওকে, তাহলে কিসের রাশিমালা নির্ণয় করতে হবে? শক্তি ঘনত্বের রাশিমালা। ওকে, এটা জেনারেলি 3 নম্বরের পড়ে। ওকে, 3 নম্বরের পড়ে, তবে এটা 2 নম্বরেরও আসতে পারে। তো চলো এবার দেখো কি বলেছে। তো এল দৈর্ঘ্যের, ওকে, এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও ওয়াই অঙ্কনাঙ্ক বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত করে অপর প্রান্তে ডব্লিউ ওজন ঝোলানোর ফলে এল দৈর্ঘ্য বৃদ্ধি পেল। আচ্ছা, সাপোজ এটা একটা ফিক্সড পয়েন্ট। তো এখান থেকে কি হলো না, একটা এল দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কত না এল দৈর্ঘ্যের একটা তার, যার এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং ওয়াই ইয়ং গুণাঙ্ক। তাতে কি হলো, এখানে কি করা হলো না, একটা ওয়েট ঝোলানো হলো। ওকে, ওয়েটটা কত না ডব্লিউ পরিমাণ ওয়েট ঝোলানো হলো। এর ফলে কি হলো, ওয়েট ঝোলানোর ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। প্রথমে দৈর্ঘ্য কতটা ছিল, এই এতটা পর্যন্ত ছিল, কত না এল। এরপর কতটা বৃদ্ধি পেল, এখানে ওয়েটটা ঝোলানোর ফলে সাপোজ ধরে নিলাম এটা স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাই তো। তো এখানে কি না ধরে নিলাম স্মল এল। তো যদি ডেল এল পরিমাণ বৃদ্ধি হয়, তার জন্য কৃতকার্য কত হবে, DW ইকুয়ালস টু এফ ডট ডিএল। তাহলে মোট কৃতকার্য, এই যে টোটাল এল দৈর্ঘ্য বৃদ্ধি পেল, স্মল এল দৈর্ঘ্য, এর জন্য কৃতকার্য কত হবে না, আমরা সামেশন ওভার কত করব, 0 টু স্মল এল। তো সেটা করলে আমরা কি পাবো না, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই এল। তো একে যদি আমরা ভেঙে নিই, হাফ ইন্টু ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ ইন্টু এল। এবং আমরা এটা কি পেয়েছি না, এটা ফোর্স, কতটা পরিমাণ, যেই ফোর্সটা দিতে হচ্ছিল, তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এই যে এফ, কেননা আমরা জানি তো, এই যে দেখো ইয়ং গুণাঙ্ক সমান আমরা কি জানি, আমরা ইয়ং গুণাঙ্ক সমান জানি এই যে এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তো সেখান থেকে আমরা এফের এই এক্সপ্রেশনটা পেতে পারি, ওই এফের এক্সপ্রেশনটা আমরা এখানে বসাতে পারি। যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু এফ ইন্টু এল। আচ্ছা, তোমরা একটা ভালো করে লক্ষ্য করবে, তোমাদের অনেক সময় এই প্রমাণটাও পড়ে, এটাও প্রমাণ করতে দেয়, বুঝতে পারলে, এটা প্রুভ করতে দেয়। তো চলো এবার কি আসছি, তাহলে এই যে ডব্লিউটা, এই কৃতকার্যই কি হবে না, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি কত হবে, হাফ ইন্টু এফ ইন্টু এল। এবার আমরা কি করলাম, এর নিচেও এ নিলাম, ওকে, এবং ওপরে একটা আমরা এ গুণ করলাম, ওপরে এবং নিচে এ নিলাম। আবার এই এল এর নিচে একটা ক্যাপিটাল এল নিলাম এবং আমরা একটা ওপরে এল দিলাম। তাহলে আমরা নিচে কি নিলাম, এ এবং এল নিলাম। দেখো এখানে এ এবং এল নিয়েছি নিচে, এবং আমরা ওপরেও এ এবং এল গুণ করেছি। তো এইটা কি, এইটা হচ্ছে পীড়ন, দেখো যেটা বলা হয়েছে, এবং এটা বিকৃতি। তাহলে কত, এটা কিন্তু মোট স্থিতিশক্তি। এবার এটা টোটাল আয়তনে, টোটাল স্থিতিস্থাপক স্থিতিশক্তি কত হয়েছে না, হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু এ ইন্টু এল। এটা কি, এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কি
এবং এলটা দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য কি হয়? এটা আয়তন, তাই তো? এটা হবে আয়তন। যদি আয়তন হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। তাহলে একক আয়তনে কত হবে? ওকে, একক আয়তনে কত হবে? তাহলে সেই আয়তনকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা শক্তি ঘনত্ব কি হবে? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা আমরা প্রমাণ করতে পারলাম। ওকে, তো চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, দেখো, ভিন্ন পদার্থ দ্বারা তৈরি দুটি সমান দৈর্ঘ্যের তারের নিম্ন বিন্দু থেকে দুটি সমান ওজন ঝোলানো হলো। ওকে, তাহলে দুটি সমান দৈর্ঘ্য কিন্তু ভিন্ন পদার্থ, বোঝা গেল? ভিন্ন পদার্থ দুটি সমান দৈর্ঘ্য থেকে সমান ওজন ঝোলানো হলো। তার দুটির ব্যাস যথাক্রমে 0.0, 0.4 মিলিমিটার এবং 0.6 মিলিমিটার। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে কন্ডিশন। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ। তাহলে তার দুটির ইয়ং গুণাঙ্কের তুলনা করো। দেখো, ইয়ং গুণাঙ্ক বলতে আমরা দুটো ইয়ং গুণাঙ্ক নিয়ে নিলাম, y1 y2। কেন না? যেহেতু দুটি ভিন্ন পদার্থ তাহলে তার ইয়ং গুণাঙ্ক ভিন্ন হবে। ওকে, তো ধরা যাক এল দৈর্ঘ্য, এবং যেহেতু বলা হয়েছে দুটি সমান দৈর্ঘ্য তাহলে উভয়ের দৈর্ঘ্য এল, এবং উভয়কে সমান এফ বল দ্বারা টানা হচ্ছে। যেহেতু সমান ওজন দেওয়া হয়েছে তাহলে সমান বল পড়বে ওর ওপর। তাহলে প্রথম ও দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে L1 এবং L2 ধরা হয়েছে। এবং কি কন্ডিশনটা ছিল? কন্ডিশনটা ছিল, দেখো, প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ। তাহলে এই L1টা কি হবে না 3 ইন্টু L2, এর যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে দ্বিতীয়, তার 3 গুণ হবে প্রথমটা। এবং ধরে নিলাম যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 এবং A2। ওকে, A1 এবং A2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই যে এটা পেয়েছি L2 বাই L1 সমান 1/3। এবার দেখো A2 বাই A1 কত হবে? A2 বাই A1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 যদি হয়, দ্বিতীয়টার ব্যাস কত ছিল? 0.6 মিলিমিটার। ওকে, এবং যেহেতু আমরা, দেখো, দুটো অনুপাত বের করছি, এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার বা মিটার এটা কোনোরূপ প্রয়োজন নেই। ওকে, কোনো রকম প্রয়োজন নেই এটা, যেহেতু আমরা অনুপাত করছি, যেহেতু দুটো রেশিও নিচ্ছি। তাহলে A2 সমান কি? পাই আর স্কোয়ার, আর হবে 0.6/2 তার হোল স্কোয়ার, আর এটা হবে 0.4 মিলিমিটার যদি ব্যাস হয় তাহলে তার ব্যাসার্ধ হবে 0.4/2 তার স্কোয়ার, অর্থাৎ পাই R2 স্কোয়ার বাই পাই R1 এর স্কোয়ার। ওকে, বোঝা গেল? ঠিক আছে, চলো এটা করলে আমরা কি পাবো? 9/4। এবার প্রথম তারের ইয়ং গুণাঙ্ক সমান কত হবে? এফ, যেহেতু বল সমান, আচ্ছা দুটোর ক্ষেত্রেই দেখো বল যেহেতু সমান তাহলে এফ আছে। প্রথমটা কি না A1, যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 তাহলে F বাই A1 বাই L1 বাই L, দৈর্ঘ্য যেহেতু একই, দেখো দুটোরই দৈর্ঘ্য একই হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? F ক্যাপিটাল L বাই L1 A1। ঠিক একই রকমভাবে F ক্যাপিটাল L, এখানে ক্যাপিটাল L আছে, বাই L2 A2। এবার দুটোর আমাকে কি রেশিও করতে হবে? Y1 বাই Y2। তাহলে Y1 বাই Y2 করলে কি হবে? এইটা বাই এইটা করলে দেখো কি হবে? দেখো FL কেটে যাবে। তাহলে বাকি রইল, দেখো, L2 বাই L1 এবং A2 বাই A1। ওকে, L2 বাই L1 এর দেখো কত? এটা 1/3, বসে গেল 1/3। আবার A2 বাই A1 কত? দেখো 9/4, তাহলে 9/4 বসে গেল। তাহলে কত হবে? তোমরা বুঝতেই পারছো যে 3/4। অ্যান্সারটা কি হবে? 3/4। তাহলে দুটোর মধ্যে ইয়ং গুণাঙ্কের অনুপাত কত হলো না 3:4। ওকে, আশা করি বুঝতে পারছো। এবং যদি তোমরা এই পিডিএফ নোটসটা চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পিডিএফটা নিতে পারো। ওকে, চলো আসছি পরের কোশ্চেনে। কোনো সাধারণ শিলার স্থিতিস্থাপকতার সীমা 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এবং গড় ঘনত্ব 3 × 10⁻³ কেজি পার মিটার কিউব হলে পৃথিবী পৃষ্ঠে কোনো পর্বতের সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে
নির্ণয় করো। জি এর মানটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেওয়া হয়েছে। এটা একটা খুব ইন্টারেস্টিং এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রবলেম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা শুধু তোমাদের জন্য নয়, এটা বিগত বছরের নিট বলো, জেই বলো বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, অনেকবার রিপিট হয়েছে। ওকে, তো চলো, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ওকে, তো প্রশ্ন অনুসারে পৃথিবী পৃষ্ঠে যে শিলা আছে তার উপর সর্বাধিক পীড়ন হবে 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। কারণ সাধারণত শিলার স্থিতিস্থাপক সীমার মান বলে দিয়েছে। স্থিতিস্থাপক সীমা মানে কি? সর্বোচ্চ যে পরিমাণ বল ক্রিয়া করতে মানে সহ্য করতে পারবে। ওকে, তাহলে কত? 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সীমা ধরে নিলাম এটা। এখন পৃথিবী পৃষ্ঠে কোনো পর্বতের উচ্চতা ধরলাম এইচ। ওকে, কত? এইচ। এখন গড় ঘনত্ব যদি রো হয় তাহলে পি সমান এইচ রো জি লিখতে পারি কি? এটা তো আমরা জানি পি = এইচ রো জি। তাহলে এইচ এর মান কত হবে? পি বাই রো ইন্টু জি। এবার দেখো রো এর মানটা বলাই আছে কত? 3 × 10⁻³ কেজি পার মিটার কিউব। এই ঘনত্বটা তো বলাই আছে প্রথমে। জি এর মানটাও বলা আছে এবং পি এর মানটা দেখো এটা। ওকে, তাহলে এই মানগুলো বসিয়ে আমরা কি পাবো? এইচ = 10⁴ মিটার, অর্থাৎ 10 কিলোমিটার। তাহলে পৃথিবী পৃষ্ঠে পর্বতের সর্বাধিক উচ্চতা কত কিলোমিটার হতে পারে? এত। আচ্ছা, ভালো আইডিয়া পেলাম যে এভারেস্টের উচ্চতা কতটা পর্যন্ত বাড়তে পারে, তাই তো? এভারেস্টের উচ্চতা ম্যাক্সিমাম কত হতে পারে? তো চলো এরপর আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, 4 কেজি ভরের এবং 2.5 গ্রাম পার সিসি ঘনত্বের একটি বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় 1 মিটার দীর্ঘ ও 2 মিটার ব্যাসের একটি ধাতব তারের সাহায্যে ঝোলানো হলো। তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? দেখো এই প্রবলেমটা কি বলবো, এই প্রবলেমটা কিন্তু মানে অনেকবার রিপিট হয়েছে। কিসে বলো তো? এই প্রবলেমটা কিন্তু অনেকবার যে কম্পিটিটিভ এক্সাম নিট বলো বা জেই বলো, এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। আবারও বলছি, এটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো বস্তুর ভর 4 কেজি অর্থাৎ 4000 গ্রাম, ঘনত্ব ডি = 2.5 গ্রাম পার সিসি। বস্তুর আয়তন তাহলে কত হবে? m/d = 1600 সিসি। এখন বস্তুটিকে জলে নিমজ্জিত করলে বস্তুটির আপাত ওজন হ্রাস পাবে, তারের দৈর্ঘ্য কিছুটা হ্রাস পাবে। তাহলে আপাত ওজন হ্রাস সমান কি হবে? না, বস্তুর যে নিমজ্জিত অংশের সমায়তন জলের ওজন, সেটাই তো বস্তুর আপাত ওজন হ্রাস হবে, তাই তো? তাহলে এটাই কি করবে? ওই ঊর্ধ্বমুখী বল হবে, যেটাকে আমরা কি বলছি? প্লবতা, তাই তো? কত? না ভি × রো × জি। ভি × রো মানে কি? এটা এফ, এই ওজনটা এম × জি। তাহলে বল এফ সমান আমরা কত পাবো? এইটা। এবার ধরা যাক তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ইয়ং গুণাঙ্ক কত হবে? ইয়ং গুণাঙ্ক আমরা জানি f/a = স্মল l/l। তাহলে স্মল l = আমরা fl/y × a লিখতে পারি। এবার আমরা যদি সব মানগুলো বসাই আমরা কি পাবো? 2.5 × 10⁻³ সেন্টিমিটার। ওকে, তাহলে তারের নির্ণেয় দৈর্ঘ্য হ্রাস যতটা হবে কত? 2.5 × 10⁻³ সেন্টিমিটার। তোমাদের আবারও বলছি, ক্যালকুলেটর যেহেতু তোমাদের ইউজ নেই, ওকে, ক্যালকুলেটর যেহেতু তোমাদের ইউজ নেই, তোমরা যদি এখান পর্যন্ত করো এটাই কারেক্ট। পরবর্তী কোশ্চেনে আসছি। পরবর্তী কোশ্চেন কি না, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ও 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে 0.05 জুল কার্যের প্রয়োজন। তাহলে পদার্থের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? দেখো এখানে যেগুলো বলবে সেগুলো তোমরা আগে নোট করে নেবে। প্রবলেমের এটা হচ্ছে নিয়ম। কি কি নোট করবে? যে দেখো 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ, তাহলে তোমাদের প্রথমেই কি করতে হবে না, এই দেখো a = 1 মিলিমিটার স্কোয়ার, তাকে তোমরা মিটারে করে নেবে। তারপর কি বলা হয়েছে? 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে কি হবে? দেখো এই যে l = 2 মিটার। ওকে, তারপর কি বলা হয়েছে? তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? 1 mm। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এখানে 1 mm অর্থাৎ 0.001 মিটার। এবং তারপর বলা হয়েছিল যে 0.05 জুল কার্য অর্থাৎ W। তাহলে ডব্লিউর মানটা আমরা পেয়ে যাবো। প্রথমে তোমরা এগুলো নোট করবে। এগুলো নোট করলে অ্যাকচুয়ালি সুবিধে কি হয়, যে কোন জিনিসটা এখানে চাইছে সেটা আমরা সহজেই বুঝতে পারি, তাই তো? তো চলো ইয়ং গুণাঙ্কের সূত্র থেকে আমরা কি না W = 2 y = 2WL/al²। কী করে পেলাম না f/a × ক্যাপিটাল L/স্মল l। তাহলে এফের পরিবর্তে আমরা কি লিখতে পারি না 2 ω/l। ওকে, 2 ω/l।
তো চলো এবার আমরা কেন 2ω/L করছি, দেখো প্রথমে আমরা টু W/L, W = হাফ ইন্টু এফ ইন্টু এল পেয়েছিলাম, সেখান থেকে আমরা এফের পরিবর্তে কি লিখতে পারি 2W/L, সেইটা আমরা বসিয়েছি। ওকে, এইবার দেখো এই মানগুলো যদি আমরা বসাই, যদি আমরা মানগুলো পরপর বসিয়ে দিই তাহলে আমরা এইটা পাবো 2 × 10⁻11 Nm/m²। অর্থাৎ পদার্থটির উপাদানের গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক কত হবে 2 × 10⁻11 Nm/m²। তো পরের কোশ্চেন কি না, একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকের প্রতিটি তলে উল্লম্বভাবে বহির্মুখী সমমানের এফ বল প্রয়োগ করা হলো। স্থিতিস্থাপক গুণাঙ্কগুলির সাহায্যে ঘনকটির অনুদৈর্ঘ্য বিকৃতি ও আয়তন বিকৃতি নির্ণয় করো। ওকে, তাহলে কি কি অনুদৈর্ঘ্য বিকৃতি ও আয়তন বিকৃতি নির্ণয় করতে বলা হয়েছে। বাহুর দৈর্ঘ্য L, আয়তন V, তাহলে অর্থাৎ এটা বলছি L³ = V। এখন সমমানের এফ বল প্রয়োগ করা হয়েছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য L পরিমাণ বৃদ্ধি হয়েছে। ওকে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত l/L। এখন আয়তন পরিবর্তন কত হলো, তাহলে ΔV সমান, প্রত্যেকটা তো ছিল L, বাড়লো l, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো L + L। তাহলে আয়তন প্রথমে ছিল V, এখন বেড়ে কত হলো এটা। তো এটা করার পর কি না, আমরা এই 3L² L³ এগুলো আমরা মাইনাস করছি, কারণ এগুলো খুবই ছোট। এক্ষেত্রে আমরা হচ্ছি 3L² l। ওকে, এটা আয়তন পরিবর্তন। আচ্ছা, অনুদৈর্ঘ্য বিকৃতি এটা, তাহলে আয়তন বিকৃতি কত হবে ΔV/v। ΔV এর মান এটা, তাহলে এইটা বসালাম, এটা বসালাম, এবং V কত L³, তো কত হবে 3l/L। তাহলে দেখো আয়তন বিকৃতি সমান 3 × অনুদৈর্ঘ্য বিকৃতি। কেন না, অনুদৈর্ঘ্য বিকৃতি এর আগে তো আমরা জানি l/L, আর আয়তন বিকৃতি কত পাওয়া গেল 3 × l/L। ওকে, বোঝা গেল। তাহলে চলো আসছি আমরা পরের কোশ্চেন। বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের অনুদৈর্ঘ্য পীড়নের ফলে দৈর্ঘ্য 0.01% পরিবর্তন হয়েছে। তারের উপাদানের পয়সনস রেশিও 0.2, আয়তনের শতকরা পরিবর্তন কত হবে। দেখো অনুদৈর্ঘ্য পীড়ন ΔL/L = কত বলেছি, দেখো 0.01%, তাই তো, তাহলে এটা পেলাম 10⁻⁻⁴। পার্শ্বীয় বিকৃতি ΔD/D যদি হয় আয়তন বিকৃতি ΔV/V, তাহলে পয়সনস রেশিও কি হবে ΔD/D/ΔL/L। ওকে, পার্শ্বীয় বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। এরকম এটি করে আমরা যখন মানটা বসাবো এই ΔL/L, তখন আমরা কি না, কারণ পয়সনস রেশিওর মান তো বলাই আছে 0.2, এই যে দেখো বলাই আছে, তাহলে এই মানটা ধরে যখন বসাচ্ছি আমরা কি পাচ্ছি, পার্শ্বীয় বিকৃতির মানটা পেয়ে যাচ্ছি। এখন বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের ক্ষেত্রে V সমান πr² × L, কি A × L, এ হচ্ছে πr²। তো এখান থেকে আমরা এখন মানগুলো বসাচ্ছি, এভাবে মানটা বসাবে। তো কত হবে, লাস্টে আমাদের শতকরা হিসেব চেয়েছে, তাই তো, লাস্টে শতকরা হিসেব চেয়েছে, তো শতকরা করলে আমরা পাবো এই মানটা 0.014%। ওকে, বোঝা গেল। চলো আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 3 মিটার দৈর্ঘ্য ও 4 মিটার ব্যাস বিশিষ্ট, তাহলে দেখো 3 মিটার দৈর্ঘ্য L, তাহলে 4 মিটার ব্যাস বিশিষ্ট অর্থাৎ D, R সমান D/2 পেয়ে যাবো আমরা। ওকে, R সমান D/2, এভাবে করতে হবে, R সমান D/2। আচ্ছা, একটি তামার তারের এক প্রান্ত থেকে এত কেজি ভার ঝোলানো হলো। ওকে, তাহলে যদি এইটা ভার ঝোলানো হয় তাহলে সেক্ষেত্রে বলটা কত F = mg। ওকে, m এর মানটা এইটা, g এর মান হচ্ছে 980 cm/s²। আচ্ছা, তাহলে এটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় এত, এটা হচ্ছে l, ব্যাস এত হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে ΔD। তো যাই হোক, এই মানগুলো যখন আমরা বসাবো, কি চেয়েছে না, ইয়ং গুণাঙ্ক ও পয়সনস রেশিও। ইয়ং গুণাঙ্কের সূত্রটা আমরা বসাবো, সেখান থেকে সব মানগুলো বসিয়ে আমরা পাবো 1.299 × 10⁻12 dyne/semi²। ওকে, আর পয়সনস রেশিও কি, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা মানটা পেয়ে গেছি, তাহলে ওই মানটা যখন বসাবো তখন আমরা পয়সনস রেশিওর এই মানটা পাবো।
ওকে, তোমাদের আবারও বলা হচ্ছে যে ক্যালকুলেটর যেহেতু ইউজ নেই, তোমরা যত দূর ক্যালকুলেশন করবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। এটা ভেবো না যে ক্যালকুলেশনের ফাইনাল অ্যান্সার নেই বলে যে তোমরা ফুল নাম্বার পাবে না, তার ভাবার কোনো প্রয়োজন নেই, তোমরা ফুল নাম্বার পাবে। ওকে, চলো। 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে 1 লিটার তেলের আয়তন 840 মিলিমিটার কিউব হ্রাস পায়, তেলের আয়তন বিকার গুণাঙ্ক। আচ্ছা হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই যে তেলের আয়তন বিকার গুণাঙ্ক, এখান থেকে মাস্ট একটা প্রবলেম আসবেই একদম। তোমাদের বলে রাখা হলো আয়তন বিকার গুণাঙ্ক এবং সংনম্যতার নির্ণয়, কম্প্রেসিবিলিটি, এটা তোমাদের কিন্তু মাস্ট। তোমরা এখান থেকে মানে 2 নম্বর অবশ্যই পাবে। ওকে, তো চলো, আয়তন বিকার গুণাঙ্ক সমান আমরা জানি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন বলতে যে পরিমাণ তার উপর বল প্রয়োগ করা হয় অর্থাৎ চাপ, তাহলে পি, এবং আয়তন বিকৃতি ডেল ভি বাই ভি। আচ্ছা, এই যে মাইনাসটা কেন দেওয়া হয়েছে? না, আয়তনটা কমছে বলে, চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তনটা কমছে বলে মাইনাস দেওয়া হয়েছে। তো পি ভি বাই ডেল ভি, এখানে এবার মানগুলো যদি আমরা বসাই, দেখো মানগুলো যদি আমরা বসাই, পি এর মান বলাই আছে 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ গ্রাম পার সেমিতে আমরা করে নেব। 1 লিটার বলা আছে ভি লিটার অর্থাৎ 1000 সেমি কিউব, 1000 সিসি। ডেল ভি এর মানটাও দেওয়া আছে, তাকেও আমরা সেমি কিউবই করতে হয়। অর্থাৎ এখানে আমরা সবই আমরা সিজিএস ইউনিটে কি করলাম না কনভার্ট করলাম, সিজিএস ইউনিটে আমরা কনভার্ট করলাম। তো চলো, এই মানগুলো যখন বসাচ্ছি তখন কি পাচ্ছি না কে সমান এইটা আয়তন বিকৃতি, যে আয়তন বিকার গুণাঙ্ক সেটা এইটা পাচ্ছি। এবার এটা রেখেছি, এটা কেন রাখলাম? যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই, তাহলে তোমরা এটাই যদি রাখো, তোমাদের একটা আমি উদাহরণ দেওয়ার জন্য এটা রেখেছি, যে তোমরা যদি এটাই রাখো তাহলে এক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। ওকে, তোমাদের ভাবার কোনো রকম প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই যে ধরো 10 টু দি পাওয়ার 3 আছে, এখানে 10 টু দি পাওয়ার 3 আছে, এটা একটা 10 টু দি পাওয়ার, তাহলে এখানে তোমরা বড় জোর লিখে দিতে পারো। দেখো সোজাভাবে এটা ভাগটা হবে, মাইনাসে মাইনাসে চলে যাবে। এখানে যদি তোমরা 0.21 নাও, হ্যাঁ 0.21 বাই 0.84, 0.21 মানে এখানে 100 আমরা পেলাম। তাহলে 10 টু দি পাওয়ার 2 প্লাস 3 অর্থাৎ 10 টু দি পাওয়ার 5, এখানে আছে কত 3টে অর্থাৎ 10 টু দি পাওয়ার 8, এখানে আছে একটা 10 টু দি পাওয়ার 9, তাহলে 98 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কত হবে 1/4। দেখো এগুলো মুখে মুখেই করা হয়ে যাবে, কিন্তু তো তোমরা ভাবছো এত বড় ক্যালকুলেশনটা দেখে যে এটা খুব টাফ, এটা কিন্তু খুব টাফ নয়। ইন্টু 10 টু দি পাওয়ার 9, বা এখান থেকে দেখো কত হবে, এটা 24.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডাইন পার সেমি স্কোয়ার। এবং এই কম্প্রেসিবিলিটি কি হবে? তাহলে কম্প্রেসিবিলিটি তোমরা এখানে লিখে দিতে পারো 1/k অর্থাৎ 1/24.5 ইন্টু 10 টু দি পাওয়ার -9। ওকে, সেন্টিমিটার স্কোয়ার পার ডাইন। বোঝা গেল? তো চলো আসছি আমরা লাস্ট কোশ্চেনে। এইটা বলে রাখি, এই কোশ্চেনটাও কিন্তু অনেক রিপিট এসছে, এটা অনেকবার এসছে, পার্টিকুলার শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কিন্তু এটা অনেকবার এসছে, এবং এটা বর্তমানে নিট জেই এর জন্যও ইম্পর্ট্যান্ট। এবং তোমাদের যে 5 নম্বরের কোশ্চেন পড়বে সেখানে যদি 3+2 থাকে, এখানে এই 3 নম্বরের জন্য এটা মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। তো যাই হোক, তোমরা প্রবলেমটা দেখে নেবে। এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট। যে এই ঝোলানো তারে এখানে ওয়েট দেওয়া হলো, ফলে তারটা ঝুলে গেল, তাতে কি হবে না এর কি নির্ণয় করতে বলা হয়, যে ঝুলন্ত বস্তুটির ওজন নির্ণয় করতে বলা হয়। কি সাপোজ একটা তার থাকবে, এই দুটো বিন্দুতে আটকানো আছে, এবং এইখানে যদি একটা ওজন দেওয়া হয়, তারটা এতটা পরিমাণ ঝুললো, তাহলে এইটার ওয়েটটা নির্ণয় করতে হবে, এটার ওজনটা বের করতে হবে। তো সেভাবে তোমরা দেখে নেবে। তো আশা করা যায় যে তোমাদের এই যে টোটাল সিরিজের যে আমরা 10টা সেট আলোচনা করলাম, এখানে গ্র্যাভিটেশন, ওকে, গ্র্যাভিটেশন এবং ইলাস্টিসিটি মেইনলি এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, তো এরপর যতগুলো আছে, আমরা যত সিরিজের দিকে এগোতে থাকবো, ফার্স্ট সিরিজের পর সেকেন্ড সিরিজ, থার্ড সিরিজ, যত এগোতে থাকবো সবগুলো এভাবে ডিসকাস করা হবে। এবং হ্যাঁ, তোমাদের বলেছি এখানে যে কোশ্চেন থাকবে তোমরা 100% কমন পাবেই। ওকে, ওই জন্য তোমাদের যাদের আরও সুবিধার্থে তোমাদের জন্য পিডিএফ লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফটা কোর্সটা জয়েন করতে পারো, তোমরা লাইফ টাইম অ্যাক্সেস করতে পারো।
তো ফিরছি আমরা সেকেন্ড সিরিজ নিয়ে। তোমাদের ফার্স্ট সিরিজে কেমন হলো তোমরা সবাই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ফিডব্যাক।